আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ও ভারতের চরম বিশ্বাসঘাতকতার রাজনীতি তারা নিজেরাই টেনে সামনে নিয়ে আসছে। প্রথমত, বাংলাদেশের স্বৈরশাসক, ঘাতক, মানবতাবিরোধী, অপরাধের সম্রাজ্ঞী শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়ে এবং নিরাপদে ট্রানজিট সুবিধা করে দিয়ে আওয়ামী লীগের যেসব লোকজনকে তারা রাজনীতির শিষ্টাচারের বাইরে অর্থ পাচারকারী, খুনির সহায়তাকারী এবং রাজনীতির যে দুর্বৃত্তের যে অবস্থান তাকে পাকাপোক্ত করবার সুযোগ দিয়ে ভারত যে বিশ্বাসঘাতকতা করেছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, এটি একদিন দুই দিন, এক দুই বছরের নয়, শত বছর, হাজার বছর ধরে এই গ্লানি ভারতকে টেনে নিয়ে বেড়াতে হবে। সেই সাথে আওয়ামী লীগ যে ভারতের ছায়াতলে থেকে বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা করে গেছে রাজনীতির নামে, সেটিও ওই দলকে, ওই কলঙ্কের বোঝা মাথায় নিয়েই রাজনীতির থেকে কলঙ্কের, বদনামের, দুর্নামের সকল ধরনের দায় দায়িত্ব বহন করে যেতে হবে। এখন বলছি কিভাবে আওয়ামী লীগ বা ভারত তার বিশ্বাসঘাতকতার চরম রাজনীতির প্রেক্ষাপটগুলো নিজেরাই সামনে নিয়ে এসেছে। আজ আমি যখন ভিডিও করছি, আজ 20 তারিখ, তারেক রহমান চীন সফরে যাবেন, মালয়েশিয়া থেকে 22 তারিখে মুভ করবেন, 23 তারিখ রাতে ভোরে চীনে অবতরণ করবেন। এই চীন সফরকে ঘিরে যেমন বাংলাদেশের কৌতূহল রয়ে গেছে, ঠিক তার চেয়ে বেশি উদ্বেগ এবং ভয়ের ভীতির ভিতরে রয়ে গেছে ভারত। বাংলাদেশ কোন ধরনের সিচুয়েশন বা কোন ধরনের চুক্তিতে যাচ্ছে চীনের সাথে, কী ধরনের আলাপ চারিতা হবে সরাসরি দুই রাষ্ট্রপ্রধানের ভিতরে, তাদের সাথে যেমন রাজনৈতিক প্রেক্ষাপটে উন্মুক্ত আলোচনা হবে, ঠিক তেমনি সিংজিংয়ের সাথে তারেক রহমানের অত্যন্ত গোপনীয়তার সাথে বৈঠক হবার কথা আছে। এই গোপনীয়তাটাই কি ভারত এখানে নিজেদের কাজ ধরে রাখতে পারেনি। ভারত কি বলছে, তাদের কত বড় চরম বিশ্বাসঘাতকতার রাজনীতি তারা টেনে ওপেনে নিয়ে আসলো। দেখেন, তারা জুলাই আগস্টের বিপক্ষে গিয়ে, বাংলাদেশের মানুষের পুরা সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়েছে এবং আইনি ধারায় ভারতের সাথে আমাদের যে অপরাধী হস্তান্তরের যে আইনটি দুই পক্ষের স্বাক্ষরিত আছে সেটাকে অগ্রাহ্য করে শেখ হাসিনাকে তারা বাংলাদেশের হাতে তুলে দিতে অনীহা প্রকাশ করেছে। সবচেয়ে চরম বিশ্বাসঘাতকতার জায়গায় সেইটা। কিন্তু তারপরে কি করেছে, আওয়ামী লীগের সাথে কীভাবে, বিএনপির সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিএনপিকে কিভাবে রাজনৈতিকভাবে চিরদিনের জন্য পচাতে চেয়েছিল সেটা দেখেন। ম্যাডাম খালেদা জিয়া মারা গেলে জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন, তার জানাজায় হাজির হয়ে নিজেকে মিডিয়ার সামনে উপস্থাপন করেছিলেন, তার শোক বইতে স্বাক্ষর করেছিলেন। মানে কি বলবো, যে ম্যাডাম খালেদা জিয়াকে ভারতের ইশারায় দীর্ঘদিন গৃহবন্দী রেখে চিকিৎসার নামে অপচিকিৎসা করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, তার মৃত্যুতে ভারত এসে আবার সেখানে নাটক করছে, মায়াকান্না দেখাচ্ছে তারা। 2 নম্বর ইস্যু, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে শপথ নিলে এই শপথ গ্রহণেও কিন্তু এই জয়শঙ্কররা, ভারতের প্রতিনিধি দল সরাসরি সেই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। কত বড় নাটক! যে বিএনপিকে রাজনীতি থেকে চিরদিনের জন্য ধ্বংস করে দেওয়ার কোন না ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং তারেক রহমানকে বাংলাদেশে আসবার সবচেয়ে বড় শক্তিশালী বাধাই ছিল ভারত। তারেক রহমান বলেছিলেন বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়টি তার একার নয়, অর্থাৎ এখানে বড় দেয়াল হয়েছিল তৎকালীন ভারতের পররাষ্ট্রনীতিতে আমেরিকাকে লবিংয়ের মাধ্যমে বোঝানো তারেক জিয়া একজন ব্ল্যাক লিস্টেটার বা সেই স্যাংশনের একজন
মানুষ যাকে বাংলাদেশে তো ঢুকতে দেওয়া যাবে না, এবং বাংলাদেশের রাজনীতিতে তারেক জিয়া চির বহিষ্কৃত একজন মানুষ। সেই ভারত তার প্রধানমন্ত্রিত্ব গ্রহণের শপথে অংশগ্রহণ করলেন, এবং ঠিক অ্যাট এ টাইম শপথ গ্রহণের সাথে সাথে প্রথম ফোনে মোদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়ে প্রধানমন্ত্রী সম্বোধন করে তাকে আমন্ত্রণ জানালেন ভারত সফরের। কোন ভারত? যে ভারতে সেই বিশ্বাসঘাতক বাংলাদেশের ডাইনি খ্যাত স্বৈরশাসক শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়েছে, এবং তার এগেনস্টের একটি শক্তির সরকার বাংলাদেশে যখন প্রতিষ্ঠিত হলো, ভারত তাকে আমন্ত্রণ জানাচ্ছে তার রাষ্ট্র সফর করবার জন্য। কত বড় প্রহসন! যদি চীনের আগে তারেক রহমান ভারতে যেত, বিএনপির রাজনীতি থাকে, বিএনপি এদেশের সবচেয়ে আওয়ামী লীগের থেকে বড়, মানুষের কাছে জনগণের কাছে বিশ্বাসঘাতকতার চরম একজন ব্যক্তি হিসাবে, এবং সাথে সেই রাজনৈতিক দল হিসাবে যেভাবে ঘৃণিত হিসাবে চিহ্নিত হয়ে যেত, বিশ্বাসঘাতক পুরা দেশের বিরুদ্ধে, তার দায় দায়িত্ব ভারত নিত। অর্থাৎ ভারত তো সেটা চেয়েছিলই যে আমি আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়েছি, ভয় নেই, তুমিও প্রত্যাখ্যাত হলে তোমাকেও আমরাই আশ্রয় দেবো, তুমি আমাদের দেশে সফরে আসো। অর্থাৎ বিএনপিকে চিরদিনের জন্য রাজনীতিতে পচিয়ে গলিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত এই মোদি গ্রহণ করেছিল। এখন যখন চীনে যাচ্ছে বা তারপরেও জয়শঙ্কর বা অন্য কেউ প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। হ্যাঁ, ভারত সফর হবে। কখন হবে? যখন তারা নিজেদেরকে এমন একটি নিরপেক্ষতার পরিচয় দিবে যে ভারত কোনো রাজনৈতিক দলের নয়, কোনো ব্যক্তির দলের পক্ষে নয়, কোনো সংগঠন সন্ত্রাসীর পক্ষে নয়। ভারত বাংলাদেশে রয়ের মাধ্যমে, ইসকনের মাধ্যমে বা হিন্দু সম্প্রদায়কে লেলিয়ে দিয়ে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে, রংপুর ডিভিশন নিয়ে, তারা যে রাজনৈতিকভাবে বাংলাদেশকে ডিলেট করে দিতে চায়, বাংলাদেশকে তারা হায়দ্রাবাদের মতো, তারা সিকিমের মতো ব্যবহার করতে চায় বা নিজের মতো করে ভাবতে চায়। যেমন দীনেশ ত্রিবেদী আসেই যে বাক্যগুলো উচ্চারণ করেছে, এটা পররাষ্ট্রনীতি বা রাষ্ট্রদূতের কোনো বক্তৃতার ভিতরেই পড়ে না, আসে না। কিন্তু বাংলাদেশ সরাসরি সেটার বিরোধিতা করেনি বা এখনও কথা বলেনি। অর্থাৎ বাংলাদেশ নিশ্চুপ থেকে কাজের মাধ্যমে সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি যখন বাংলাদেশ হয়তো 23 তারিখেই বাংলাদেশের রাষ্ট্রদূতের ক্ষমতা বুঝে নেবেন ভারতের রাষ্ট্রদূত, সেই 23 তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, ঠিক সেই 23 তারিখে তারেক রহমান চীন সফরে যাবেন। এটা ভারতকে বুঝতে হবে। হাত দিয়ে মারা হলো না, পায়ের জুতা খুলে ভারতের মুখে ছুঁড়ে দেওয়া হলো, ভারত যদি বুঝে থাকে, এবং দীনেশ ত্রিবেদী যদি সেটা বুঝে থাকে যে সরাসরি চর মারাটাই ভালো নাকি জুতাটা দূর থেকে নিক্ষেপ করে তাদের মুখে ছুঁড়ে মারা, কোনটা তারা বেশি পছন্দ করেন, সেটা বুঝে নিতে পারবেন। অর্থাৎ ভারত এখন নেকি কান্না করছে, কেন আমাদের দেশে না এসে, মানে ওই দুই প্রেমিক হলে যা হয়, ভারতের এখন সে অবস্থা যে আমার ভিতরে কী নেই, আমার চেহারা কী নেই, আমার সাথে মিলন করতে তার সমস্যা কোথায়, এই ধরনের তাদের ভিতরে হাহাকার সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশ রাষ্ট্রপ্রধান সেখানে যাবেন, সেই সম্মানের সাথেই যাবেন। তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে, ভারতের চাটুকারিতা হিসাবে নয়, ভারতের প্রতি কোনো দুর্বলতা প্রদর্শন করতে নয়, ভারতের প্রতি কোনো অনুকম্পা নিয়ে নয়। তিনি বীর শাহনশার বাংলার সম্রাট হয়ে বাংলার সার্বভৌমত্বের পতাকা মাথায় নিয়ে তিনি যখন দিল্লির এয়ারপোর্টে নামবেন, তখন ভারতের মোদি সেখানে দুই হাত নত করে দাঁড়িয়ে থাকবেন সেই দিন, তার আগে নয়। ভারত যেদিন বুঝতে পারবে যে বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ভূমিকা থাকবে না, বাংলাদেশ তাদের রাজনীতি নিয়ে তারা এককভাবে চরম সিদ্ধান্ত নিতে পারেন, তারা তাদের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে, জনগণকে
পৃথিবীর মানচিত্রে সবচেয়ে সম্মানী একটি অবস্থানে নিয়ে দাঁড় করাতে পেরেছে, এবং ভারত সেই জায়গাটাতেই সম্মানের চোখে যেদিন দেখবে সেদিন ভারত যাবে, সেদিন বাংলাদেশের প্রধান নয়াদিল্লিতে যাবেন। তবে ওই যতদিন শেখ হাসিনা ভারতে নিরাপদ আশ্রয়ে থাকবেন ততদিন নয়। শেখ হাসিনাকে আইনের আওতায় আনার যে চুক্তি বাংলাদেশে আছে সেটাকে সম্মান করতে হবে। পুশিন বন্ধ করে দিয়ে সন্ত্রাসীদের বাংলাদেশে ঢুকানোকে বন্ধ করতে হবে। ভারতে থাকা অবৈধভাবে বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতারা ভারতে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং সেটা দৃশ্যমান, এর বিরুদ্ধে ভারত যেদিন আইনি পদক্ষেপ নেবেন, অর্থাৎ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে ধরে তাদের জেলে ঢোকাবেন, বাংলাদেশ থেকে প্রত্যাখ্যাত পলায়নকৃত অর্থ পাচারকারী, খুনি, মানবতা বিরোধী অপরাধের আসামি হিসাবে, জুলাই যোদ্ধাদের হত্যাকারী হিসাবে ভারত যেদিন তাদেরকে ধরে বাংলাদেশের হাতে হ্যান্ডকাপ করিয়ে আসামি হিসাবে হস্তান্তর করবেন, সেদিন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ভারতে যাবেন। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন IMF বা আন্তর্জাতিক বিশ্ব ব্যাংক একটি জরিপ তাদের পেজে উন্মুক্ত করে দিয়েছেন। ভারতের নাগরিকদের জিপিটি $2800, বাংলাদেশের নাগরিকদের জিপিটি 30-এর উপরে। অর্থাৎ ভারতের নাগরিকদের থেকে বাংলাদেশের নাগরিকদের যে গ্রোথ, সেই গ্রোথ অলরেডি $200 ম্যান প্রতি বেড়ে গেছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ আস্তে আস্তে তার জায়গায় এসে দাঁড়াবার চেষ্টা করছে, ঘুরিয়ে দাঁড়াবার চেষ্টা করছে। এই অর্থনৈতিক স্বাবলম্বিতাই বাংলাদেশকে একটি উচ্চতর জায়গায় পৌঁছাবে, এবং সেই নিরিখে বাংলাদেশের রাজনীতির যে অঙ্গন তৈরি হয়েছে সেটা আরও দীর্ঘায়িত হবে। ইতিমধ্যেই বাংলাদেশ তার স্বাধীনতাকে সম্মানের সাথে চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী বা শক্তিশালী করতে অভ্যন্তরীণ যে পদক্ষেপগুলো নিয়েছে, তার সাথে পররাষ্ট্র যে নীতির দিকে হাঁটছে, এটি ভারত হিংসার চোখে দেখবে, এটি স্বাভাবিক। এটি আওয়ামী লীগ হিংসার চোখে দেখবে, এটি স্বাভাবিক। অর্থাৎ বিএনপি কখনো ভারতমুখী রাজনীতি করে নাই। জিয়াউর রহমান থেকে শুরু করে, ম্যাডাম খালেদা জিয়া থেকে শুরু করে বর্তমান তারেক রহমানও আওয়ামী লীগ পন্থী হয়ে ভারতের পদোন্নত হয়ে বাংলাদেশের রাজনীতিতে আর সেই অনুপ্রবেশ ঘটানোর সুযোগ দেবে না। অতএব ভারত বা আওয়ামী লীগ যেটাই ভাবুক না কেন, যাই বলুক না কেন, তাদের যে বিশ্বাসঘাতকতার রাজনীতিটা, অর্থাৎ বিএনপিকে রাজনীতি করবার মাঠ থেকে ডিলেট করে দেওয়ার জন্য যত ধরনের বিশ্বাসঘাতকতাই করুক, ষড়যন্ত্রই করুক, যাই বলুক না কেন, যে আমন্ত্রণ জানিয়েছিলাম, ফোন মানে কান্দা, নাকে কান্দা, আমার ঘরে কেন আসলো না, আমরা ফোন করেছিলাম, আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তোমাদের আমন্ত্রণটা ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। তারেক রহমান যদি ভারতে যেত, তাকে তোমরা কোন ধরনের পরিস্থিতির ভিতরে ফেলানোর চেষ্টা করতেন সেটা আমিও জানি, বাংলাদেশের প্রতিটা দেশপ্রেমিক নাগরিক জানে, আন্তর্জাতিক মহলও জানে। ইতিমধ্যেই মোদি বিশ্ব রাজনীতির দরবার থেকে যেভাবে অপমানিত হয়েছে, অর্থাৎ G7 বৈঠকে ট্রাম্প যেভাবে তাকে অনীহার চোখে, ঘৃণার চোখে দেখে তার থেকে দূরে সরিয়ে রেখেছেন, তার সাথে পাশে বসেননি। সব রাষ্ট্রের সাথেই তাদের অভ্যন্তরীণ বেলকনিতে অনেক মিটিং হয়েছে, মোদির সাথে কেউ কোনো বেলকনির মিটিং করেনি, সাইডলাইনের কোনো আলাপ আলোচনা হয়নি, ট্রাম্প তার সাথে হ্যান্ডশেক করেনি, তার সাথে কোনো মিডিয়াতে এমন কোনো ছবি আসার সুযোগই দেয়নি যে মোদি ট্রাম্পের পাশে আছে। বরঞ্চ এটি ছড়িয়ে পড়েছে যে মোদিকে একজন খনি হিসাবে সারা বিশ্বে ট্রাম্প তুলে ধরেছেন। এই যে ভারতকে রাজনীতি থেকে পিছিয়ে পড়ার এই যে আন্তর্জাতিক সজাগতা, আন্তর্জাতিক যে দৃষ্টি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিকে ঘিরে তৈরি হয়েছে,
যে সবাই ভারতকে অন্য দৃষ্টিতে দেখা শুরু করেছে, তার পররাষ্ট্রনীতি থেকে শুরু করে অভ্যন্তরীণ, অর্থাৎ পররাষ্ট্রনীতি বলতে ভারতের পার্শ্ববর্তী কোনো প্রতিবেশীর সাথেই কোনো সুসম্পর্ক যেমন নেই, ঠিক তেমনি তার অভ্যন্তরে যে জাতিগত দাঙ্গা বাঁধিয়ে রেখে মুসলমানদের উপরে, খ্রিস্টানদের উপরে, বৌদ্ধদের উপরে, নিম্ন জাতের হিন্দুদের উপরে ভারতের উচ্চবর্ণের যে নগ্ন হস্তক্ষেপ, খুন, উচ্ছেদ, নাগরিকত্ব হনন, বিভিন্নভাবে এই দেশটি এখন পৃথিবীতে একটি বিতর্কিত রাষ্ট্রে পরিণত হয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো জাতিসংঘের মুখে বাধা হয়ে দাঁড়াবে, আন্তর্জাতিকভাবে যে কোনো সেমিনার থেকে তারা বহিষ্কার হবে, আমেরিকাতে হয়তো স্যাংশনের মুখোমুখি হতে পারে। অর্থাৎ তারা তাদের রাজনৈতিক অবস্থানকেই পৃথিবীর বুকে একটি কুখ্যাত অধ্যায়, কালো সময় বলে, অর্থাৎ সেই আদিম যুগের নরহত্যাকারী সতীদাহের সেই যুগের মতোই একটি রাজনীতি এবং জাতিগতভাবে সারা বিশ্বে নিজেদেরকে পরিচিত করে দেবে যে তারা নিজেরাই, শুধু বাংলাদেশ নয়, সকল অবস্থান থেকে ধীরে ধীরে ছিটকে পড়বেন। সেটা তাদের বৈশ্বিক রাজনীতির সাথে তাল মিলিয়ে থাকার যে অনীহা বলবো না আমি, অদক্ষতা, সেটা আস্তে আস্তে জাতি জানছে। ধর্মকে টিকিয়ে নিয়ে রাজনীতি করে বেশি দিন স্থায়িত্ব পাওয়া যায় না। অর্থাৎ সারা পৃথিবীতেও তাদের ধর্মের মানুষ নেই, তাহলে তারা তাদের দেশের ধর্মকে জিয়ে রেখে যে রাজনৈতিক বা রাষ্ট্র পরিচালনার যে খড়গ হাতে তুলে নিয়েছেন, সেটি দীর্ঘস্থায়ী হবে না। সেটা বাংলাদেশ থেকেই হয়তো তারা শুরু করেছে। যদি বিশ্বাসঘাতকতামূলক, আত্মঘাতিকমূলক রাজনীতি থেকে বের না হয়, তাহলে তাদের এই অপমানের জায়গাগুলো আরও দীর্ঘায়িত এবং সারা বিশ্বময় এমনভাবে ছড়িয়ে পড়বে যেন প্রথম ছবি মুক্তি পেলে যেন সারা পৃথিবীর মুভি প্রেমীরা দেখে ভারতের রাজনীতিও, মোদিও এমনি ওই দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসক, খুনি এবং সাম্প্রদায়িক রাজনীতির এক চরম ঘৃণিত নেতা হিসাবে বিবেচিত হবেন। এবং সেটা যখন ভারতের রাজনীতি থেকে তিনি পদচ্যুত হবেন, তার যে ভবিষ্যৎ সময়টা কোথায় কাটবে, কোন নিঃসঙ্গ কারাগারে কাটবে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আসসালামু আলাইকুম।